শুভ জন্মদিন ডিডি বাংলা। ডিডি বাংলার 50 বছরের জন্মদিন পালন করছি সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে। এই যে সিরিজটা চলছে, এর প্রথম যে পর্বটি গেছিল সেখানে এত সুর আর এত গানের যে শিশু শিল্পীরা, তারা এখন অনেক বড় হয়ে গেছে, তাদের বক্তব্য দিয়ে আমরা শুরু করেছিলাম। তো এত সুর এত গান নিয়ে আমার আর দু চার কথা বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে, একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমি যখন যেখানে থেকেছি তারই আশেপাশের কোনো নির্দিষ্ট দোকান থেকে মাছ কিনি, ফল কিনি, এটা আমার একটা স্বভাব। আমার মনে হয় নির্দিষ্ট দোকান থেকে কিনলে তাহলে ঠকবার সম্ভাবনাটা কম। তো সেরকমই আমি কলকাতায় একটি মাছের দোকান থেকে মাছ কিনছি। তো বরাবরই সেখান থেকেই কিনি। তো সেই দোকানের যে বাবা এবং ছেলে দুজনে মিলে বিক্রি করে। তো ছেলেটি আমায় জিজ্ঞেস করছে, দিদি আপনি দূরদর্শনের চাকরি করেন? তখন আমি বললাম যে হ্যাঁ। তার আগে প্রায় বছর দেড় দুই আমি তার থেকে কিন্তু কিনেছি। সে কিন্তু আমায় কোনোদিনই কিছু বলেনি, আর আমারও বলার তো কোনো প্রশ্নই ওঠে না। তখন আমি বললাম যে হ্যাঁ। তখন বলছে যে হংসরাজ যে প্রোগ্রামটা করে ওখানে আপনি আছেন না? তখন আমি বললাম যে হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? তখন বলছে যে না, আপনাকে দেখেছি। আমি বললাম আমাকে দেখেছো? আমারই মনে পড়ছে না যে ওই এত সুর আর এত গানের মন্টাজে একটা কয়েক ফ্রেম বোধহয় আমি ছিলাম, আমার যতটুকু মনে আছে, এবং সেটা লং শটে সেট তৈরি হচ্ছে, সেই একটা শট নেওয়া হয়েছিল, সেই শটে। তো আমার এত ভালো লাগলো যে সে ডিডি বাংলা দেখে, সে এত সুর আর এত গান দেখে। এত সুর এত গানে অংশগ্রহণের জন্য সেবার সিজন 1-এ মুম্বাই থেকে একটি মেয়ে এসেছিল, আগরতলা থেকে একটি ছেলে এসেছিল, এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা যেত গান গাইতে। আমার এও মনে আছে যে সারা রাত্রি জার্নি করে সকালবেলা কলকাতায় পৌঁছে তারা দূরদর্শনে চলে যেতেন অনুষ্ঠান করতে, ওই ক্যান্টিনেই খাওয়া দাওয়া করে নিতেন, এইরকম। তো এই হচ্ছে দূরদর্শনের প্রতি ভক্তি, ভালোবাসা, আস্থা, এটাই দূরদর্শনের পাথেয়। কলকাতা দূরদর্শনের সঙ্গে আমার অনেক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কলকাতা দূরদর্শনের নিয়মিত সম্প্রচার শুরু হয় 1975 সালের 9ই আগস্ট। আমার সৌভাগ্য যে 1975 সালের 9ই আগস্টের পরই 1976 সালের দোলযাত্রার দিন আমি প্রথম দূরদর্শনে অনুষ্ঠান করি। এর আগে আমি দিল্লি দূরদর্শনে আমার সঙ্গীত পরিবেশন করে এসেছি। সেই সূত্র ধরেই তখনকার দিনের সংবাদ পাঠক তরুণ চক্রবর্তী, তিনি অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রযোজিকা অনন্যা বন্দ্যোপাধ্যায় আমার ভীষণ কাছের একজন মানুষ, অবশ্য তরুণদাও খুব কাছের মানুষ। তো অনন্যাদিকে তরুণদা আমার কথা বলেন। তখন অনন্যাদি আমাকে নেন তার হরেক রকম বা অনুষ্ঠানে, এবং ওইখানে দোলের দিন আমি প্রথম গান গাই। সেদিন প্রথম গান গাইবার আগে অনন্যাদির পরবর্তী সময়ের অভিজ্ঞতা থেকে শুনেছি যে আমি যখন রেকর্ডিং শুরু হওয়ার আগে কীরকম আমার নাকি এমন চোখে জল জল মতো রকম দেখে অনন্যাদি মনে মনে ভাবতে শুরু করেছিল যে এই রেকর্ডিংয়ের সময় কি করবে, খুব নার্ভাস মনে হচ্ছে। কিন্তু যখন আমি 3টে গান গাইলাম তখন পুরো সবাই খুব ভালো লেগেছিল। এবং যেহেতু হোলির দিন ছিল, আমি আমার জীবনের সব কিছুর অনুপ্রেরণা আমার মায়ের কথা ও সুরে একটি গান গেয়েছিলাম। আহা হোলি খেলি সে শাম বামে লয়ে রাই কিশোরী, কুমকুম বাহাবীরে রাঙায়ে সখী গহনে মহাদে পিস কাজি হলি খেলি সে শাম বামে লয়ে রাই কিশোরী, এই গান দিয়ে আমি শুরু করেছিলাম। তো যাই হোক, সেটা এতটাই মানুষের ভালো লেগেছিল, এবং তারপরই এইটা আমার আমার স্মৃতির মণিকোঠায় একদম উজ্জ্বল হয়ে রয়েছে। দূরদর্শনের প্রথম যে জন্মদিন, সেই প্রথম জন্মদিনে
আমি গান করেছিলাম সেই মায়ের লেখা সুরে। আমার এখনো মনে আছে যে সেখানে সেই অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন উৎপলেন্দু চৌধুরী। তো সেইখানে নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, আরে বদর 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 জয়ধ্বনি দে হো, এরকম ধরনের একটা গান দূরদর্শনের প্রথম জন্মদিনে আমি গেয়েছিলাম। এরপরে যথারীতি দূরদর্শনে কত রকম ভাবে যে আমি অনুষ্ঠান করেছি, বিশেষত অনন্যাদির আন্ডারে প্রচুর কাজ, এবং তার মধ্যে মিউজিক ডিরেকশনও দিয়েছি, সব কিছুই করেছি। ফলে দূরদর্শনের সঙ্গে আমার সম্পর্কটা একদম ওতপ্রোতভাবে ঘরের মতো হয়ে গেছিল আর কি। নিয়মিত যাতায়াত এবং তদানীন্তন প্রত্যেকেই আমাকে খুবই স্নেহ করতেন, তদানীন্তন যারা ছিলেন। এরপরে পরবর্তী সময় আরো অনেক অনুষ্ঠান হয় ম্যাক্স মুলার ভবনে। তখন এটা আমি বলছি 1981-82 এরকম হবে। ম্যাক্স মুলার ভবনে দূরদর্শনের জন্মদিন উপলক্ষে সেই অনুষ্ঠান আবার সঞ্চালনা করেছিলেন অনিল চট্টোপাধ্যায়। সেখানে তারকার সমাবেশ, তার মধ্যে আমার একটি গান আমার এখনো মনে আছে যে অনিল মামা অ্যাঙ্কারিং করার সময় বলেছিলেন যে এবার যে ছেলেটিকে আনছি সে ছোটবেলায় আমার কোলে পিঠে চড়েছে। আসলে সেটার কারণ হচ্ছে ছোটবেলায় যে বিভিন্ন ছবিতে আমি অভিনয় করেছি, অনিল মামার সঙ্গে অনেক ছবিতে আমি অভিনয় করেছি, সেই কারণে উনি কথাটা বললেন। তারপরে আমি এসে একটি গান গাইলাম এবং সেই গানটি রাতারাতি ভয়ঙ্কর জনপ্রিয় হয়ে গেছিল। সেটা হচ্ছে স্যাং মাসে বলে মাঝি ভাই হাম্মাকে না মাহাদিও, মাঝি ভাই হাম্মাকে না মাহাদিও, আরে কাইল দাড়ি কার হইব বিয়া রে, আমি বই হিরাতি জামু। এই গান ভয়ানক জনপ্রিয় হয়ে গেল। ফলে এটাই বলবো যে দূরদর্শনের সঙ্গে আমার অনেক উত্থান, আবার কিছু পতনেরও ইতিহাস আছে। তো এরপরে যেটা আরেকটা জিনিস ঘটলো, যেটা অনন্যাদি প্রথম একটা জিনিস করলেন। এখনকার দিনে যেমন এত মিউজিক ভিডিও চল, ওই সময় অনন্যাদি প্রথম আমাকে দিয়ে একটা মিউজিক ভিডিও করালেন, এবং সেটা আমার একটা গান, সেই গানটিও অত্যন্ত জনপ্রিয় একটি গান, একটা গরুর গাড়ির গান। গরুর গাড়ি চালক গাড়ি চালাতে চালাতে গাইছেন। অনন্যাদি করলেন কি, গানটা তো শ্যুট করলেনই, এইবারে তখনকার দিনে আমাদের এই যে এই কৈখালির মতো জায়গায় তখনকার দিনে এত ডেভেলপড হয়নি, অনেক গ্রামাঞ্চলের মতো ছিল। সেইখানে আমি আগের দিন গেলাম, গিয়ে গরুর গাড়ি চালানো শিখলাম। মানে আমি নিজে গরুর গাড়ি চালক সেজে সেরকম ভাবে শ্যুট করা হলো পুরো গরুর গাড়ি চালাতে চালাতে। সেটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়েছিল আমার, এবং সেই গানটিও ভয়ানক জনপ্রিয় হলো। আমি আবার বলছি, তখনকার দিনে কিন্তু এই মিউজিক ভিডিওর কনসেপশন ওরকম ছিল না। এই প্রথম অনন্যাদি সেইভাবে আমাকে দিয়ে করলেন, এগুলো তো হয়তো অনেকেরই জানা নেই। এরপরে আবার দূরদর্শনে সঞ্চালনা করতে শুরু করলাম। এই যে এত রিয়েলিটি শো এখন হয়, ইনফ্যাক্ট দূরদর্শন কিন্তু, কলকাতা দূরদর্শন কিন্তু এই রিয়েলিটি শো এর, বাংলা গানের রিয়েলিটি শো এর পথিকৃৎ। এটা হয়তো অনেকেই জানেন না। সেই প্রোগ্রামটির নাম ছিল এত সুর আর না, সুর তাল ছন্দ। এত সুর পরে করেছি, সুর তাল ছন্দ। এই সুর তাল ছন্দ এটি প্রডিউস করেছিলেন HMV, এবং সেটা বন্দনা মুখোপাধ্যায়, উনি তদানীন্তন উনি আকাশবাণীরও ডিরেক্টর ছিলেন। তো এই বন্দনা মুখোপাধ্যায়, তাঁর লেখা এবং তাঁর পরিচালনায় আমরা একটা এমন প্রোগ্রাম করেছিলাম যেই প্রোগ্রামটা বাংলা গানের ইতিহাস নিয়ে একটা মানে রিয়েলিটি শো। সেটা মানে ভয়ঙ্কর জনপ্রিয় হয়েছিল। আমি জানি না দূরদর্শনের আর্কাইভে এই অনুষ্ঠানগুলো এখনো রাখা আছে কিনা। সেটি ভয়ানক জনপ্রিয় হয়েছিল, এবং সেখানে থিম সংটা কল্যাণ সেন বরাটের সুর ছিল। সেই প্রোগ্রাম করলাম। ফলে এই এক একটা যে মাইলস্টোন হয়ে রয়েছে। কিন্তু তারপরেই একটি সিরিয়ালকে কেন্দ্র করে এমন একটি বিতর্কের সূত্রপাত হলো যে
দূরদর্শন থেকে অরিন্দম গাঙ্গুলিকে প্রায় বিতাড়িত করা হয় যে অরিন্দম গাঙ্গুলি থাকলে দূরদর্শনের এই অনুষ্ঠান করা, অরিন্দম গাঙ্গুলি যেন দূরদর্শনের কোনো অনুষ্ঠানে না থাকেন, এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিল। সেটি একটি সিরিয়ালকে কেন্দ্র করে। সেখানে আমার অভিনয় দর্শকের ভালো লাগছে, কিন্তু দূরদর্শন কর্তৃপক্ষের ভালো লাগছে না, এই একটা বাদানুবাদের মধ্যে। এবং ইনসিডেন্টালি আমার ওই সিরিয়ালটা থেকে আমার বিতাড়নের পর সিরিয়ালটিও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, কারণ দর্শক সেই সিরিয়াল প্রত্যাখ্যান করে। এবং সেটি ওই সিরিয়ালটি আজও ওই পর্যন্তই হয়ে আছে, মানে যখনই অন্য কোথাও কোনো চ্যানেলে দেখানো হয় ওই পর্যন্তই দেখানো হয় যতক্ষণ পর্যন্ত আমি ছিলাম। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এরপরে আর দূরদর্শন থেকে আমাকে ডাকা হতো না, অথচ আমার অনেক সিরিয়ালই দূরদর্শনে চলতো। সেটা একটা খুব তিক্ত অভিজ্ঞতা আমার কাছে। কিন্তু দূরদর্শনের থ্রু দিয়ে আমি এত কিছু পেয়েছি, এটা আমি অতটা মনে স্থানও দিইনি। একটা দুঃখ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা অতটা মানে বিরাট একটা স্থান নিয়ে রয়েছে তা কিন্তু না। এটা একটা অভিজ্ঞতা। শিল্পী জীবনে এরকম অনেক অভিজ্ঞতা শরিক হতে হয়। আমি দূরদর্শনের কথা বলছি আমার শিল্পী জীবনে, কারণ আমার শিল্পী জীবনটা আগামী বছরে শিল্পী জীবনের 60 বছর হবে আমার। তো আমি একদম এইটুকু বয়স থেকে শুরু করেছি, আজও আপনাদের শুভেচ্ছায়, আপনাদের ভালোবাসায় আজও চালাচ্ছি। এরপরে তখন ডিরেক্টর ছিলেন জগন্নাথ বসু। জগন্নাথ দা আমাকে শিলিগুড়িতে একটা ফোকের অনুষ্ঠানের অ্যাঙ্কারিং করতে প্রায় যুদ্ধ করে আমাকে নিয়ে ওইখানে প্রোগ্রামটা হলো, এবং সেটিও প্রচণ্ড পপুলার হলো। এটি একটা বোধহয় বর্ষ শেষ বা পয়লা বছর এরকম একটা নিয়ে অনুষ্ঠানটা ছিল। এরপরে আসরে নামলেন আজকে যিনি নিচ্ছেন আমার এই অনুষ্ঠান বা আমার এই বক্তব্য, জলি সরকার। সে হঠাৎ একটা তার মাথায় চাপলো আর একটা রিয়েলিটি শো করবে বাংলায়। তখন কিন্তু আমি জানি না জলি হয়তো মানবে, তখন কিন্তু দূরদর্শন দেখা লোকে আস্তে আস্তে, প্রাইভেট চ্যানেলের দাপটে দূরদর্শন দেখা লোকে আস্তে আস্তে ছেড়েই দিচ্ছিল, খুব একটা দূরদর্শনের প্রোগ্রাম দেখতো না। হঠাৎ করে জলি এই এত সুর আর এত গান বলে একটি মানে রিয়েলিটি শো নিয়ে এলো, এবং সেটি রাতারাতি ভয়ঙ্কর জনপ্রিয় হয়ে গেল। এবং রীতিমতো যুদ্ধ করে ও আমাকে এইখানে সঞ্চালনার কাজে নিয়ে এলো। আমি দূরদর্শনে স্বমহিমায় আবার ফিরলাম, তার জন্যে জলির কাছে আমি কৃতজ্ঞ, কারণ ও আমাকে অনেক লড়াই করে, অনেক যুদ্ধ করে আমাকে নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রোগ্রামটা ভয়ঙ্কর জনপ্রিয় হয়ে গেল। এবং সেইখানে তখন, এখন পারবো কি না জানি না, কিন্তু তখন খুব মজা হতো। আমরা শুটিং করেছি, এত পর্ব করেছি, অনেকগুলো পর্ব, কত পর্ব মনে নেই, ওটা জলি ভালো বলতে পারবে। কিন্তু শুটিং করেছি এত মজায়, এত হই হুল্লোড় করতে করতে। এবং সেখানে একটা জিনিস হতো যে মানে সঞ্চালনার ক্ষেত্রে একটা অন্যরকম জিনিস আমি চেষ্টা করেছিলাম করবার, সেটা জলিদের প্রশ্রয়ই করেছিলাম। হতো কি, প্রতিযোগীরা যে গান গাইতো সেই গানের অন স্পট আমি প্যারোডি করে দিতাম, এবং সেইটাই প্রোগ্রামের অন্যতম আকর্ষণ হয়ে গিয়েছিল যে আজকে অরিন্দম কি গাইবে। আজকে অনেক যারা অভিভাবক, যারা প্রতিযোগী ছিল, তাদের যারা অভিভাবক আসতেন, তারা ভাবতেন যে এগুলো গট আপ, কিন্তু তারা যখন সামনে দেখতেন যে সঙ্গে সঙ্গে আমি তৈরি করছি, এবং এটা অনেক বিচারক যারা আসতেন তাদের কাছেও একটা প্রশ্ন ছিল যে কি করে করছে সঙ্গে সঙ্গে বানিয়ে। কিন্তু এই জিনিসটা ঘটে যেত, তখন পারতাম, এখন এই বুড়ো বয়সে পারবো কিনা জানি না, কিন্তু তখন পারতাম। আর সেইটা কিন্তু মানে ভয়ানক, সবাই ফ্লোরে হেসে গড়িয়ে পড়তো, আর আমি সঙ্গে সঙ্গে প্যারোডি করতাম। তো এই ব্যাপারটা এই প্রোগ্রামটাকে এমন একটা জনপ্রিয়তায় নিয়ে গেছিল যে এত সুর আর এত গান তখন একটা মানে টক অফ দ্য টাউন হয়ে গেছিল। এর পরবর্তী সময়ে জলি চলে যাবার পর অনুষ্ঠানটা অন্য কেউ আসেন সঞ্চালক, আমি আর করি না। কিন্তু
এই স্মৃতিটা, বিশেষ করে আমার এই শেষ অনুষ্ঠানের স্মৃতিটা আজও আমার মনে একদম সবুজ হয়ে আছে, এবং হয়তো আমৃত্যু এটা মনে থাকবে। আর মনে থাকবে যে আমি কিভাবে করতাম। আমি এখন নিজে ভাবি যে সঙ্গে সঙ্গে কিভাবে বানিয়ে ফেলতাম আমি নিজেও জানি না, হয়তো আবার প্র্যাকটিস করলে আবার করতে পারবো, জানি না। কিন্তু এই এই টোটাল ব্যাপারটা নিয়ে দূরদর্শন আমার কাছে একটা বিরাট স্মৃতি। তার পরবর্তী সময় আমি দূরদর্শনের অনুষ্ঠান যে একেবারেই করিনি তা নয়, জলির উদ্যোগেই আমি বোধহয় পুজোর আগে কিছু অ্যাঙ্কারিং এর অনুষ্ঠান করেছিলাম, আর জলি আমাকে পুরো অ্যাঙ্কার বানিয়ে ছেড়ে দিয়েছিল। এবং তারপর থেকে এখনো দূরদর্শন থেকে বিভিন্ন আমন্ত্রণ আসে অ্যাঙ্কারিংয়ের জন্য, কিন্তু অ্যাঙ্কারিংটা আমি ঠিক করতে চাই না। ওইটা যেটা করে গেছি, কিন্তু আর জলিও চলে গেছে, সুতরাং ওর একটা আগে অনেক রিকোয়েস্ট করে একদম করে দাও করতো, কিন্তু এখন আর অ্যাঙ্কারিং করতে ইচ্ছে করে না, তাই ওটা আর করি না। কিন্তু দূরদর্শনের ওই সকাল অনুষ্ঠানে আমি মাঝে মাঝেই আমাকে আমন্ত্রণ জানান, আমি গিয়ে আসি আমার লোকসঙ্গীত বা বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান করে আসি। কিন্তু এখনো আমার ভীষণভাবে মনে হয় যে আজকে এই যে চারিধারে এত অবক্ষয়, সব কিছুর মান যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, আমার স্ত্রী যখন বলবে এইটা ব্যাপারটা বোধহয় আরও পরিষ্কার হবে জায়গাটা। কারণ দূরদর্শনের সিরিয়ালের ক্ষেত্রে ওরাই তো পায়নি, আর আমার শ্বশুরমশাই যোচন দস্তিদার দূরদর্শনের সিরিয়ালের ক্ষেত্রে পায়নিয়ার। তো তখন দূরদর্শনের সাহিত্য আশ্রিত এত সিরিয়াল হতো, এবং তার বেশিরভাগেতেই বহু সিরিয়ালে, বেশিরভাগ বলবো না, বহু সিরিয়ালেই আমি অভিনয় করতাম নায়কের চরিত্রে। ইনফ্যাক্ট সেই দিক থেকে দেখতে গেলে দূরদর্শনের একটা বিরাট ভূমিকা আছে আমার শিল্পী জীবনের ক্ষেত্রেও। তার কারণ আমি এটা হয় কি, যারা ছোটবেলায় এই জগতে আসে, ছোটবেলা আসার পর হয় তারা হারিয়ে যান, আর নয়তো অনেক দিন বাদে আবার ফিরে আসে। কিন্তু আমি ছোটবেলা থেকে 1966 সাল থেকে আমি যখন সিনেমায় অভিনয় করা শুরু করি, সেইখান থেকে আজকে 2025 আমি বিভিন্ন প্রজন্মের সঙ্গে আজও কাজ করে চলেছি। এইখানে দূরদর্শনের একটা বিরাট ভূমিকা এই কারণে আছে যে যখন আমি বড় হলাম, হংসরাজ ছবি তো জানেনই আপনারা, তারপরে মাদার, সেই ছবিও গোল্ডেন জুবিলি ছবি, এইটার পরে যেটা হয়, আমার ওই কৈশোর থেকে যৌবনে পা দিচ্ছি, ওই যে ট্রানজিশন পিরিয়ডটায়, তখন কিন্তু আমাকে দিয়ে চলচ্চিত্র জগতে চেষ্টা করেছিলেন অনেকে আমাকে নায়ক করে। আমি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো একটিও সেভাবে চলেনি। কারণ তখন আমি যে ধরনের অভিনয় আশ্রিত ভূমিকায় করতাম, সেইগুলো পরবর্তী সময় আস্তে আস্তে হতো কি, এই বোম্বাই চলচ্চিত্রের অনুকরণে আস্তে আস্তে ওই মার, দাঙ্গা, নাচ, গান, এইসবভাবে ছবিগুলো তৈরি হতো। আমি বলছি উত্তম কুমার চলে যাওয়ার পর। তো সেইখানে সেই ছবিগুলো খুব একটা সফলতা লাভ করেনি। কিন্তু দূরদর্শনের কল্যাণে আমি কিন্তু ফিরে আসি অন্যভাবে, সেটা হচ্ছে সিরিয়ালের মাধ্যমে। যখন আমার শ্বশুরমশাই আমাকে সেই সময় সিরিয়ালে নিলেন নবীন কুমারের চরিত্রে, সেটা ভয়ানক হিট করে গেছিল, এবং সেই সময়ের সূত্র ধরে আমি আবার এই দূরদর্শনের মাধ্যমে, দূরদর্শনের সিরিয়ালের মাধ্যমে আমি আবার পুরোদমে কাজ করতে শুরু করি। কারণ তখন দূরদর্শনে সাহিত্যকেন্দ্রিক ছবিই বেশি হতো, এই সিরিয়াল বেশি হতো। তার ফলে সেগুলোতে একচেটিয়াভাবে আমি অভিনয় করেছি। ফলে সেইখানেও আমার শিল্পী সত্তাকে টিকিয়ে রাখার ব্যাপারেও দূরদর্শনের বিরাট ভূমিকা রয়েছে। সুতরাং আমি আমার শিল্পী জীবনে দূরদর্শনের কাছে ভীষণভাবেই কৃতজ্ঞ। আর যে কথা আমি বলছিলাম যে এখনো যদি ভাবনা চিন্তা করা যায়, প্রাইভেট চ্যানেলের দাপটে আজকে সিরিয়ালের মান তলানিতে এসে ঠেকেছে। এখনো যদি চেষ্টা করা যায়, এখনো দূরদর্শনের যে পরিকাঠামো আছে, আমার মনে হয় কর্তা ব্যক্তিদের অতি অবশ্যই ভাবা উচিত। কারণ দূরদর্শন, প্রাইভেট চ্যানেল তার প্রফিটের জায়গাটা বেশি দেখেন, কিন্তু দূরদর্শন তো সেইভাবে দেখবে না। ফলে এখনো
ভালো সুস্থ রুচির সিরিয়াল, যে আমি বলছি ধারাবাহিক, সুস্থ রুচির ধারাবাহিক, সুস্থ রুচির গান বাজনা রিয়েলিটি শো। এখন গান বাজনার জায়গাটাও অনেকটা বদলে গেছে। এখন গান বাজনা করতে গেলে একটা সময় ছিল যে আমি প্রচুর ফাংশানে, আমার ফাংশনটাই আমার মোটামুটি আমার ভাত জোগাতো, কিন্তু এখন ফাংশনের যা পরিস্থিতি হয়ে গেছে সেটা বিভিন্ন রিয়েলিটি শো এর কারণে যেটা হয়ে গেছে, এখন ফাংশন মানে শুধু গান নয়, কিন্তু তার সঙ্গে লাইটের কারিগরি, তার সঙ্গে অনেক কিছুর কারিগরি রয়েছে, তার সঙ্গে প্রচুর নাচানাচি রয়েছে। এই সব মিলিয়ে ফাংশন হয়। যে ফাংশনের সঙ্গে আমি যে ফাংশনে অভ্যস্ত, আমি যে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে ফাংশন করেছি, তার সঙ্গে আকাশ আর পাতালে পার্থক্য। একমাত্র দূরদর্শনই কিন্তু পারে যে সেই সাংস্কৃতিক সময়টাকে সেইভাবে সুন্দর পরিবেশনের মাধ্যমে, আমি সিরিয়ালের কথা বলছি, আমি গান বাজনার কথা বলছি, আবার মানুষের মনে একটা সুস্থ সাংস্কৃতিক চিন্তা দিতে পারে। এটা দূরদর্শনের পক্ষেই সম্ভব। আমি অনুরোধ করব প্রসার ভারতীর সমস্ত কর্তা ব্যক্তিদের, তারা এইটা ভালো করে ভাবুন। তারা অনেক কিছু ব্যবস্থা নিচ্ছেন, কারণ আজকাল ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যেরকমভাবে কুসংস্কৃতি প্রতি কটা মানুষ ছোট থেকে শুরু করে বড় সবাই মধ্যে ঢুকছে, এইখান থেকে ফাইট করতে গেলে আমার মনে হয় যে এই পাশাপাশি সুস্থ সংস্কৃতির একটা প্রচার ও প্রসার দরকার। এবং আমার দৃঢ় ধারণা যে ভালো জিনিস দেখতে পেলে মানুষ আবার ফিরবেনই। ভালো থাকবেন সকলে। দূরদর্শন এইভাবে আরও ভালোভাবে কাজ করতে এগিয়ে চলুক। আর জলিকেও আমি আমার অনেক শুভকামনা জানাই। ও যে এই কাজটা করছে দূরদর্শনে আজকেও নেই, কিন্তু দূরদর্শনের প্রতি যে ট্রিবিউটটা দিচ্ছে, এটা নিঃসন্দেহে প্রশংসার। এই অনুষ্ঠানটি আপনারা দেখুন, দেখে আপনাদের মতামত জানান। সমস্ত, আমি আমার অনুষ্ঠানের কথা বলছি না, সমস্ত অনুষ্ঠান মিলিয়ে আপনারা মতামত জানান। আর প্রচুর প্রচুর ভিউ করে জলির এই কাজকে সাকসেসফুল করুন। আর দূরদর্শন সম্পর্কে আরও জানুন। আর অনেকেই যারা পুরনো আছেন তারা প্রত্যেকেই বলছেন, আমিও কিছু বললাম, অনেক কিছু জানুন যে দূরদর্শনের ঐতিহ্য কী ছিল। কলকাতা দূরদর্শনের 50 বছর, অনেকটা সময়। মনে হয় এই তো সেদিন শুরু হলো, সাদা কালো টিভির বক্সে দেখতাম। ইনফ্যাক্ট আমি যখনকার কথা বলছি তখন কিন্তু আর কোনো চ্যানেল ছিল না। বিনোদন বলতে ওই শুধু একটাই, দূরদর্শন। সেখানে ভালো প্রোগ্রাম হলেও দেখতে হতো, খারাপ প্রোগ্রাম হলেও দেখতে হতো। তো ধীরে ধীরে সবই বদলায়, কিন্তু একটা জিনিস বলতে হবে, আজকে এতটা পথ অভিনয়ের জগৎ ধরে হেঁটে এসে আমার মনে পড়ছে বারবার যে দূরদর্শনে দুটো অভিনয় হয়েছিল, যেটা 13 পার্বণ হওয়ার অনেক আগে। সেটা হচ্ছে বিভাস চক্রবর্তীর পরিচালনায় কাক চরিত্র, যেটার বিভাসদা পরে দুঃখ করে বলেছিলেন যে ওটা নষ্ট হয়ে গেছে, রিল বা ফিল্ম যেটা ছিল। আর করেছিলাম আরেকটা তমাল রায়চৌধুরীর নির্দেশনায় তারতুফ। তখন নাটকটাকে ক্যামেরায় তুলে দেখানো হতো। ওটা একটা ভীষণ আকর্ষণ ছিল মানুষের কাছে, ওই নাটকগুলো দেখার। তো ওই নাটকের তারতুফ করেছি, কাক চরিত্র করেছি, এবং সত্যি বলতে কি দর্শকের এত ভালোবাসা পেয়েছি এই দুটো করে। তার মানে তখন সবাই বলতো দূরদর্শন যদি তুমি একবার হাজির হতে পারো, দূরদর্শনে মুখ দেখাতে পারো, তাহলে গ্রামকে গ্রাম তোমায় চিনে যাবে। সেটা এখনো সত্যি। তো এই দুটো অভিজ্ঞতা আমার কাছে আছে এবং ভীষণ আদরে রাখা আছে দূরদর্শনের প্রচারিত এই দুটো প্রোগ্রাম। আর যখন সিরিয়াল প্রথম হলো, এই যে 13 পার্বণ বলছিলাম, ওই 13 পার্বণও শুরু হয় দূরদর্শনে। একটা দিন করে দেখানো হতো। ওই দূরদর্শনেই যা যা টিভি সিরিয়াল তখন আসতো, ওগুলো সব দূরদর্শনেই দেখানো হতো। তখন 13 পার্বণ হতো, আমরা দূরদর্শনের সামনে সবাই বসে যেতাম। তখন প্রথম তো জানি না সিরিয়ালটা কি, নিজেদের ছবিতে দেখতে খুব ভালো লাগতো। সেটার সাথেও দূরদর্শনের একটা নস্টালজিয়া আমাদের, আমার তো আছেই। তাছাড়া দূরদর্শন বলতেই মনে হয় সেই লম্বা একটা ছাদে অ্যান্টেনা, যেটা ঘুরে ঘুরে ফিক্স করতে হতো। তো এইসব অনেক ছোটবেলা বলতে পারা যায়, এই ছোটবেলা মিশে আছে দূরদর্শনের সাথে। এখন দূরদর্শন প্রায় খোলাই হয় না। ওই বুড়িমা ওই রকম বাতিল হয়ে গেছেন, সরে গেছেন একটা দিকে। কিন্তু সত্যি বলতে কি আজকে আমরা দূরদর্শনকে ভুলেই গেছি, কিন্তু দূরদর্শনের অবদান এইটা হয়তো আমাদের মতন কিছু মানুষ আছে যারা ভোলে না।
সুতরাং দূরদর্শনের 50 বছর মানে অনেকটা। কিন্তু আমার তরফ থেকে, আমি খেয়ালি দস্তিদার, আমার তরফ থেকে রইল প্রাণ ভরা ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা, যাতে দূরদর্শন স্বমহিমায় আরো এগিয়ে চলবে তো বটেই, আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন আমাদের সামনে নিয়ে আসে। হ্যাপি বার্থডে টু কলকাতা দূরদর্শন। মাঝে মাঝে আমি ভাবি, আচ্ছা আমি যদি দূরদর্শনে চাকরি না করতাম আমি কি করতাম? কোনো উত্তর নেই আমার কাছে, আমি ভাবতেই পারি না। দূরদর্শনে কাজের আমার যে জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ। মানে আজকে আমি যে কাজটা করছি কালকে কিন্তু আমি সেটা করব না, তার থেকে অন্যরকম কিছু করব। মানে প্রত্যেক দিনই নতুন কিছু করবার চিন্তা ভাবনা, এইটা মানে দূরদর্শনের একটা কাজ করার একটা মূল মন্ত্র। এবং এখনো যে আমি আমার চ্যানেলে আমি চেষ্টা করি যে অন্যরকম কিছু করবার, নতুন কিছু করবার, তার বীজ কিন্তু ডিডি বাংলায়, সেখান থেকেই পাওয়া। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।